মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটেক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটেক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে
29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় তরল ও বাহক জীবাণু সারের উৎপাদন এবং মাঠ পর্যায়ে ব্যবহার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে যে বিষয় রেখেছি
জীবাণু সার, কিন্তু তার যে ভাগ রেখেছি তরল এবং বাহক বলছি আমরা, তার উৎপাদন পদ্ধতি এবং মাঠ পর্যায়ে ব্যবহারের নানান পদ্ধতি, সে বিষয়ে আলোচনা করব। তো শুরুতেই একটু বলে দেন যে এই যে জীবাণু সারটা ঠিক কী ধরনের সার? ধন্যবাদ আপনাকে। কারণ আমরা দেখেছি যে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু সারকে দুভাগে ভাগ করা হতো, একটা রাসায়নিক সার আর একটা জৈব সার। এরপর বিজ্ঞানীরা দেখলেন যে না, এই দুটো সার শুধু কভার করতে পারে না, এরপর এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো রাসায়নিক সার অথবা কেমিক্যাল ফার্টিলাইজার, দ্বিতীয় জৈব সার অথবা অর্গানিক ফার্টিলাইজার, আর 3 নম্বর হলো বায়ো ফার্টিলাইজার এবং জীবাণু সার, এবং চতুর্থ হলো গ্রিন ম্যানুয়ারিং অথবা সবুজ সার। আচ্ছা, এখন জীবাণু সারটা হলো সেই ধরনের সার, সেই সারের ভিতর এক ধরনের জীবাণু প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং একমাত্র তারা বাতাসের নাইট্রোজেন ধরুন ফসফরকে ডিজলভ করে অর্গানিক থেকে ইনঅর্গানিকে আনুক, পটাশ আনুক বা জিঙ্ক আনুক, এগুলো একরকম জীবাণু দ্বারা সংগঠিত হয় বলে আমরা এই সারগুলিকে জীবাণু সার বলে থাকি। তো জীবাণু সারের সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো যে এখানে কাজ করবে শুধু কিন্তু জীবাণু, অন্য কিছু না। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই জীবন্ত জীবাণুগুলোকে মাঠ পর্যায়ে ব্যবহার করার পূর্ব পর্যন্ত যেমন এরা জীবিত থাকে সেই ব্যবস্থা করা। তো আমাদের দেশে মূলত ভারতবর্ষে আর কি তরল এবং বাহক যে জীবাণু সারের কথা বলছেন, বা এই ধরনের কত ধরনের জীবাণু সার এখানে পাওয়া যায়? তরল এবং বাহক 2 ধরনের জীবাণু সার আমাদের দেশে এখনো পাওয়া যায়। এছাড়াও অনেক ধরনের পাওয়া যায়, সেগুলো সম্বন্ধে আমি আজকে ব্যাখ্যা দেব না। আজকে দেব শুধু তরল এবং বাহক জীবাণু সার। যদি কোনো একটা নির্দিষ্ট পরিমাণে বাহকের ভিতর যদি জীবাণু আমরা দিয়ে দেই, সেটাকে আমরা বলি বাহক জীবাণু সার। কী জন্যে দেওয়া হয়? হওয়ার কারণ হলো যে জীবাণুগুলো আপনাকে বেঁচে রাখতে হবে। সাধারণত জীবাণু সার আমরা 6 মাসের ভিতরে ব্যবহার করি। পরবর্তীতে ব্যবহার করলে ফসলের কোনো ক্ষতি হয় না, তবে যে এক্সপেকটেশন রেজাল্ট আপনি চাচ্ছেন সেই রেজাল্ট পাবেন না। সেই ক্ষেত্রে আমরা কেরিয়ার ব্যবহার করি এই কারণে যে জীবাণুগুলোকে আমরা জীবাণু সার হিসেবে ব্যবহার করব, তাদের জীবন ধারণ এবং বংশবৃদ্ধি করার জন্য এক ধরনের অর্গানিক ম্যাটার আমরা বাহক হিসেবে দিয়ে দেওয়া হয়। সাধারণত সেই অর্গানিক ম্যাটারটা দেখা যায় পিট সয়েল অথবা আমরা অর্গানিক সয়েল অথবা আমরা আরও দেখেছি চারকোল, এই জাতীয় অনেক পদার্থই ব্যবহার করা হয় এই বাহক জীবাণু সার উৎপাদনের জন্য। তবে আপনাকে একটা কথা বা কৃষক ভাইদের একটা কথা জানিয়ে রাখি, এই পর্যন্ত যতগুলো বাহক পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে জীবাণু সারে বাহক হিসাবে, তার মধ্যে সবচেয়ে বেস্ট হলো পিট জাতীয় জীবাণু সার। অতএব পিট জাতীয় জীবাণু সারটা পিঠের ভিতরে যে অর্গানিক ম্যাটার থাকে এবং তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি যে থাকে, তাতে জীবাণুগুলো প্রায় 6 মাস পর্যন্ত ভালো মতো একটা নির্দিষ্ট পরিমাণ 10⁻⁷ ভায়াবল সেল পার গ্রাম অফ দ্য পিট বা ক্যারিয়ার বেসড ম্যাটেরিয়াল থাকে। কিন্তু এরপরে আমরা ওই জীবাণু সারটা ব্যবহার করতে পারি, কিন্তু সাথে আমরা এক্সপেক্টেড রেজাল্টটা পাবো না, কারণ তখন এগুলো ডেথ ফেজে চলে যায় এবং আস্তে আস্তে ডিক্লাইন করতে থাকে। আচ্ছা, এখানে আমরা আগে থেকে একটু জেনে নিই আপনার থেকে যে কতদিনের মধ্যে ডেটটা চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা এটার। আচ্ছা, খুব ভালো যে এটা কৃষক ভাইদেরও জানা দরকার। তার মানে যখন নাকি আমরা ক্যারিয়ারের ভিতরে লিকুইড কালচারগুলো দিয়ে দিব, সেই উৎপাদনের দিন থেকে 6 মাসের ভিতরে যদি জীবাণু সারটাকে ব্যবহার করা হয়, তবে সেই জীবাণু সার থেকে আমরা ভালো ফল আশা করতে পারি। কারণ হলো এর ভিতরে খাওয়া এবং থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হয়, এই জন্য ওরা 6 মাস থাকতে পারে। সে একইভাবে যদি আমরা লিকুইডের দিকে যাই, সেই তরল জীবাণু সারের এক্সপায়ারি ডেট কিন্তু অনেক কম, কারণ এদের আমরা একবার খাদ্য দিয়ে দেয় লিকুইড ফর্মে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার মাঠে ব্যবহার করুন। তারপরে ধরেন 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত চলে, কিন্তু তারপরে কিন্তু আর চলবে না, কারণ এইটি এই তরল জীবাণু সারের একটা মানে ডিসঅ্যাডভান্টেজ। কারণ এদের যখন কি ম্যাক্সিমাম গ্রোথ হয়ে যাবে, তখন তারা কি করবে, ডেথ ফেজে চলে যাবে। অতএব যেটা মরবে ওটা একটাই হবে,
আমি যদি গ্রোথ কার্ভ নিয়ে যদি কাজ করি। আচ্ছা, তো সেই জন্য গ্রোথ কার্ভ অনুযায়ী এরা কিন্তু খুব যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ব্যবহার করা উচিত তরল জীবাণু সারকে। কিন্তু তরল জীবাণু সারে অনেকগুলি ব্যবহার আছে যে এটা খালি চোখে দেখা যায় না যদিও, কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কন্টামিনেশন হয়েছে কিনা, মানে অন্য জীবাণু দ্বারা এটা নষ্ট করে ফেলানো হয়েছে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু কন্টামিনেশনটাকে অ্যাভয়েড করার জন্য আপনি কিন্তু কেরিয়ারে বুঝতে পারবেন না, কারণ কেরিয়ার জিনিস থাকবে, কিন্তু লিকুইডে থাকবে আপনি ওইটাতে উইন্ডো থাকে ওই প্যাকেটের ভিতরে, ওই উইন্ডো দ্বারা আপনি বুঝতে পারবেন যে এটা কন্টামিনেশন হয়েছে কিনা। যেমন কীরকম হতে পারে, ধরেন প্রিসিপিটেট পড়ে যেতে পারে, কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, একদম ক্লিন হয়ে যেতে পারে। এসব অনেকগুলো কারণ। যখন নাকি এগুলো ট্রেনিং দেওয়া হয় কৃষকদের, আমরা বুঝিয়ে দিই 5-7 রকমভাবে আমরা বুঝতে পারবো যে জীবাণুটা আর জীবিত নয়, বা এই জীবাণু ব্যবহার করে কিন্তু আমরা এক্সপেক্টেড রেজাল্ট পাবো না। সেটা কি কোনো টেস্ট করা যায়? হ্যাঁ, চোখে দেখেই টেস্ট করা যাবে, ইংরেজিতে প্রিসিপিটেশন বলা হয়। তো ওই রকম যদি সাদা সাদা হতে থাকে তাহলে কিন্তু বোঝা যাবে যে মানে নষ্ট হয়ে গেছে, অথবা কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারলেস ছিল এটা রেডিশ কালার এসে গেল বা ইউলিশ কালার এসে গেল, আচ্ছা, সেটাও নষ্ট হয়ে গেছে বুঝতে হবে। তারপরে যদি প্রিসিপিটেট একদম পুরো নিচে পড়ে যায় তখনও বোঝা যাবে। এরপরে আপনি বুঝতে পারবেন আমরা ন্যাকেট আইতে যে আপনি জীবাণুটা ভালো আছে কি নাই। এইটা একটা অ্যাডভান্টেজ মানে তরল জীবাণু সারের জন্য। আর কেরিয়ারের জন্য যেহেতু আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যদি মাইক্রোস্কোপ আপনার কাছে না থাকে যে এটা জীবিত আছে বা মৃত, সেইখান থেকে আপনাকে কতগুলো কার্যকারিতা ফলো করতে হবে, যার ফলে আমরা এই জীবাণুটাকে উৎপাদন থেকে একেবারে মাঠ পর্যায়ে জীবন্ত অবস্থায় রাখতে পারি। তাই এই জীবাণু সারটা কাজ করবে। যদি আপনি জীবাণুগুলি মারা যায়, যেই জীবাণুগুলি আমরা দিচ্ছি মাঠে উৎপাদন বৃদ্ধির জন্য বা তার সারের চাহিদা মেটানোর জন্য, সেসব জীবাণু সার কিন্তু আপনি যদি মৃত হয়ে যায় তারা কিন্তু কোনো রকম কাজ করবে না। অতএব সেই জন্য আমাদের কতগুলো কাজ করতে হবে, সেই কাজগুলো যদি করেন তবে কেরিয়ার কিন্তু মোটামুটিভাবে জীবিত থাকবে। কেরিয়ার বেজ লিকুইড কালচার সারা পৃথিবীতে এখনও প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে, শুধু আমাদের দেশে না, ইউরোপিয়ান, আমেরিকান, তারপরে ফিলিপাইন এখানে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, আপনি যে বললেন যে জীবাণু যদি মারা যায় তাহলে কোনো কাজই হবে না, তো একটু যদি বলেন যে কিভাবে এই তরল এবং বাহক জীবাণু সার কাজ করে। আমরা যখন কেরিয়ার বেস যখনই তৈরি করি, যে কেরিয়ারটাকে আমরা ব্যবহার করব, ধরেন এটা আমরা অর্গানিক সয়েল ধরতে পারি অথবা পিট সয়েল ধরতে পারি, সেটাকে কিন্তু জীবাণুমুক্ত করতে হবে। কারণ আপনি যদি ওটাকে জীবাণুমুক্ত না করেন, আপনি যে জীবাণু উৎপাদন করে ওর ভিতরে ঢুকিয়ে দিবেন, পুশ করে দিবেন, সেটা কিন্তু বেশি দিন ওদের সাথে ফাইট করে থাকতে পারবে না। এই জন্য আমাদের নন স্টেরিলাইজ কেরিয়ারকে আবার দুভাগে ভাগ করা হয়, স্টেরিলাইজ কেরিয়ার অ্যান্ড নন স্টেরিলাইজ কেরিয়ার। জীবাণুমুক্ত কেরিয়ার আর জীবাণুমুক্ত না এই কেরিয়ার। জীবাণুমুক্ত না যে কেরিয়ারটা, যে আমরা অটোক্লেভ করে তার ভিতরে যে জীবাণু আছে সেগুলো মেরে ফেলা হয়নি, তারা কিন্তু 1 মাস থেকে 1.5 মাসের ভিতর ব্যবহার করতে হবে, নাহলে তারা এত কন্টামিনেটেড হয়ে যাবে যে আপনি এটা ব্যবহার করে আসল জিনিস পাবেন না। তো আর একটা হলো কেরিয়ার, মানে স্টেরিলাইজ কেরিয়ার যেটা বলা হয়, সেটা কিন্তু আপনাকে অটোক্লেভ দেন বা যেইভাবে রেডিয়েশন ব্যবহার করেন, যে টেকনিকগুলো আছে জীবাণুমুক্ত করার, তার যে কোনো একটা টেকনিক ব্যবহার করে আপনি কিন্তু সেই জায়গায় কেরিয়ারকে জীবাণুমুক্ত করবেন। তারপর যদি আপনি লিকুইড কালচারটা আপনি যে নাম্বারটা 10⁹ দেন, সেটা কিন্তু প্রথমে একটু বাড়বে 1 মাসের মধ্যে, তারপর কিন্তু আস্তে আস্তে স্টেশনারি ফিজে যে আস্তে আস্তে কমতে থাকবে। 6 মাস পরে সেটা কিন্তু একটু বেশি পরিমাণে কমতে থাকবে। অতএব এখানে যখন নাকি জীবাণুটাকে আমি জীবিত রাখতে পারি, তখন মাঠে যখন নাকি ব্যবহার করি, তখন ওরা একবার মাঠে যদি প্রয়োগ করে দেওয়া হয়, তারপর কিন্তু আপনি চিন্তা করার দরকার নেই, জীবাণু চিন্তা করে নেবে কি করবে না করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেখানে মাঠে কি মানে জীবাণুর অনুকূল পরিবেশ দরকার হয়? হ্যাঁ, ডেফিনেটলি। অনুকূল পরিবেশ যদি না হয়, ধরেন আপনার পিএইচটা খুব অ্যাসিডিক থাকে, আমরা যদি রাইজোবিয়াম বা অ্যাজোটোব্যাক্টার বা অ্যাজোস্পিলিয়াম জাতীয় জীবাণু সার ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা মাটিটাকে দেখবো 6.5 থেকে 7.5 পিএইচ, অম্লত্ব খারত্ব যে পিএইচটা বলা হয়। কিন্তু এটা যদি খুব অ্যাসিডিক হয়ে যায় বা অ্যালকালিটি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই জীবাণুগুলো কাজ করে না। তাহলে কি আগে সয়েল টেস্ট করতে হবে? অবশ্যই। এই জন্য আমরা বলি বিজ্ঞান ভিত্তিক চাষবাস করার জন্য কৃষি। এই কারণ হলো
আমি যদি মাটিটাকে না চিনি, মাটিটা কি আছে না বুঝতে পারি, তো কিন্তু আমার অনেক এক্সপেরিমেন্টই ফেল করবে। সেই জন্য আমাকে মাটিটাকে থরলি চেক করে নিতে হবে। জেনারেলি এনপিকে স্ট্যাটাসটা দেখতে হয়, অর্গানিক কার্বনের স্ট্যাটাসটা দেখতে হয়, পিএইচ কিরকম অবস্থায় আছে। আর যেহেতু এটা সাউথ 24 পরগনা, যেহেতু শিশোর দিয়ে মানে সমুদ্রের কাছাকাছি যেসব জমিগুলো আছে, সেখানে ইসিটাই দেখে দিতে হয় যার লবণাক্ততা কতটুকু আছে। লবণ বেশি থাকলে গাছও যেমন হয় না, জীবাণু কিন্তু শেষ পর্যন্ত কাজ করতে পারে না। অতএব যদি আমরা বুঝি যে বেসটা ঠিকই আছে, তাহলে আমরা ব্যবহার করলে অবশ্যই রেজাল্ট আসবে। এই যে ব্যবহারের কথা বলছেন আপনি, মাটি যেমন আমরা টেস্ট করে দেখলাম, তো পাশাপাশি ফসলের বা জলবায়ুর সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? জলবায়ুর সঙ্গে সম্পর্ক অবশ্যই আছে। যদি ধরেন অনেক জীবাণু টেম্পারেচার যদি খুব বেশি হয়, ডিক্লাইন করে যায়। আবার যদি খুবই কোল্ড হয়ে যায়, তখন তারা কাজ করতে পারে না। এবং অনেক সময় যদি 0-র নিচে যদি টেম্পারেচার চলে যায়, তখন তাদের শরীরে 70% ওয়াটার থাকে, সেটা কিন্তু আইস হয়ে যায় এবং আইস বৃদ্ধি পায়। অতএব যখন কি ওই জলটা বৃদ্ধি পেয়ে যায়, তখন কিন্তু লাইসিস হয়ে জীবাণুরা মারা যায়। অতএব জীবাণু মারা গেলে কিন্তু আর কোনো কাজ করতে পারবে না। আবহাওয়ার উপরেও অবশ্যই নির্ভর করে। এটা আবহাওয়া এবং সব জীবাণু সব ফসলে আমরা ব্যবহার করি না। আচ্ছা, এই ব্যাপারে যদি আমি বলতে চাই, যেমন রাইজোবিয়াম, আমরা সাধারণত লিগুম জাতীয় ক্রপে, বিশেষ করে পালস জাতীয় ক্রপে বা অয়েল সিড যেমন সয়াবিন, তারপরে আপনি গ্রাউন্ডনাট, এগুলি অয়েল সিড জাতীয় ক্রপ, এরাও লিগুমস ক্রপ ব্যবহার করি। কিন্তু এখানে কিন্তু রাইজোবিয়াম কিন্তু স্পেসিফিক আছে। আচ্ছা, যে আপনি ওই রাইজোবিয়াম যদি না দেন, ওখানে নোডুলেশনও হবে না, নাইট্রোজেন ফিক্সেশনও হবে না। আবার কিছু ক্রস আছে, যেমন ধরেন রাইজোবিয়াম লিগুমিনোসারাম যে জীবাণু রাইজোবিয়াম আছে, সেটাতে কিন্তু মুসুরি, লেন্স কুলিনারিস, খেসারি, লেথেরা সেটিভাস অ্যান্ড মটর, পিজাম সিডিবাম, এই 3টে ক্রস করতে পারে। ফেসুলির বেলাও মুগ এবং মাস, ম্যাঙ্গো এবং রেডিয়েটা, এই দুটো কিন্তু একটা করতে পারে। কিন্তু যদি আপনি সয়াবিন চাষ করেন, সেখানে কিন্তু রাইজোবিয়াম জ্যাপোনিকাম ছাড়া আর কোনো জীবাণুই ওখানে নডুল করে নাইট্রোজেন করবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বা কৃষক ভাইদের মনে রাখতে হবে আপনি কোন ফসল করছেন, কখন করছেন এবং কোন জীবাণু সারটা ব্যবহার করবেন। আবার ধরেন যেখানে নাকি আপনি লিগুমস ক্রপ নাই, আপনি ভেজিটেবল ক্রপ চাচ্ছেন, আপনার ছোট্ট একটা বাগান আছে, মানে কিচেন গার্ডেন আছে, আপনি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু যদি লিগুম ক্রপ আপনি ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে অ্যাজোটোব্যাক্টার। আচ্ছা, সেটা কিন্তু নন সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সার। ওরা কিন্তু তখন ওর বাতাস থেকে একরকম এনজাইম আছে, যার মাধ্যমে বাতাসের নাইট্রোজেন ধরবে এবং নিজের প্রয়োজন মেটাবে এবং ফসলেও ব্যবহার করবে, মারা যাওয়ার পর ছেড়েও মানে দিলে পরে ওরা ব্যবহার করে। সেই ক্ষেত্রে কিন্তু মিনারেলাইজেশনটা জানতে হবে। কমপ্লেক্স ফর্ম থেকে সিম্পলার ফর্মে নিয়ে আসে মিনারেলাইজেশন, একরকম জীবাণু, সেগুলো করলে পরে গাছ কিন্তু তখন নিতে পারে। এরকমভাবে যদি আপনি নাইট্রোজেনের কথায় ধরেন, যেমন ফাইবার্স রুট আছে, গুচ্ছমূল আছে, এমন জাতীয়, যেমন ধান, পেঁয়াজ, রসুন, এই জাতীয় যে ফসলগুলো আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সব সময় কিন্তু মানে এই গুচ্ছ জাতীয় জন্য অ্যাজোস্পিরিলিয়াম এই জাতীয় জীবাণু আমরা ব্যবহার করি। এরা ডিফিউজ পদ্ধতিতে নাইট্রোজেন ফিক্স করে ক্রপের ভিতর দেয় এবং ক্রপ থেকে অন্যান্য খাবারগুলো গ্রহণ করে। অর্থাৎ দেখুন আপনি এখানে আপনি ফসল ভেদে নাইট্রোজেনই 3 ভাবে নিচ্ছে, লিগুম জাতীয়, নন লিগুম জাতীয় এবং ফাইবার্স রুটে। আবার ধরেন ফসফরাসের কথা যদি যাই, ফসফরাসে আমরা দেখছি ব্যাকটেরিয়াও কাজ করে এবং কিছু ফাঙ্গাসও কাজ করে। ধরেন আমরা মাটিতে যদি সিঙ্গল সুপার ফসফেট দেই 100 কেজি, পরীক্ষা করে দেখা গেছে মাত্র 30 কেজি গাছ নিতে পারে, আর রেস্ট যে 70 কেজি আছে সেটা কিন্তু মাটির ভিতর এরকমভাবে ফিক্সড হয়ে যায় যে অন্য কোনো গাছের ক্ষমতা নাই ওখান থেকে ওটাকে বাইর করে নিয়ে আসা। কিন্তু কিছু কিছু জীবাণু আছে, যেমন ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাসও আছে, তারা কিন্তু হ্যাভ দ্য ক্যাপাসিটি যে তারা ওখান থেকে আবার আনঅ্যাভেলেবেল ফর্ম থেকে অ্যাভেলেবেল ফর্মে ফসফরাস নিয়ে আসে, তখন গাছ সেটাকে গ্রহণ করতে পারে। ঠিক সেমভাবে পটাশ বলেন, জিঙ্ক বলেন, এরকমভাবে জীবাণু কিন্তু আমরা ব্যবহার করি। দেখতে হবে আপনি কোন ফসলে কী কারণে এই জীবাণু সারটা ব্যবহার করতেছেন। তার যদি সঠিক কারণ এবং জীবাণু আনতে পারেন, তখন কিন্তু আপনার রেজাল্ট অবশ্যই হবে। আচ্ছা,
তো আমাদের আজকে যে বিষয় তরল ও বাহক জীবাণুসারের উৎপাদন এবং মাঠ পর্যায়ের ব্যবহার, আমরা ব্যবহার অনেকটা শুনলাম এবং উৎপাদনের কিছুটা শুনেছি। তো জীবাণুসার সংগ্রহ এবং পরিবহন এবং সেটাকে সংরক্ষণ করা, এটা যদি ছোট্ট করে একটু বলেন। প্রথম কৃষক ভাইকে বুঝতে হবে সে কোন ফসল কখন কিভাবে করতে চাচ্ছে, সেই অনুযায়ী যেখানে থেকে সে জীবাণুসারগুলো আনবে সেখানে যা বলবে ব্যাপারটা যে আমি এই ফসল করতে চাচ্ছি, আমার এইরকম মাটির স্ট্যাটাস, এই মাটির রেজাল্ট আছে, অতএব আমি কোন জীবাণুসার ব্যবহার করব। আচ্ছা, তো অতএব সিলেকশনটা কিন্তু আপনার না বা কৃষক ভাইয়ের না, সিলেকশন যে বিজ্ঞানী দিবে তার সিলেকশন করতে হবে সে কোনটা দিবে। সে এখন প্রেসক্রাইব করে, কারণ মানুষের ক্ষেত্রে জানেন আপনি যদি মানে কোনো ব্যাকটেরিয়া হয় আপনি তো চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি অনুভব করতে পারছেন। সেই রকম ভাবে এখানেও করবে, সেভাবে আমরা তখন রিকমেন্ড করে তাকে দিয়ে দেব। আর ট্রান্সপোর্টের ব্যাপার হলো দুটো জিনিস হলো, একটা অতিরিক্ত গরম যদি হয় তো এরা বাঁচতে পারে না, এক, আর সরাসরি যদি সূর্যের কিরণ যেমন ওই জীবাণুসারের প্যাকেটের গায়ে না পড়ে সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। ব্যবহারের জন্য এই জন্য জীবাণুসার মিশ্রিত বীজ বলেন, জীবাণুসার মিশ্রিত চারা বলেন, এটা কিন্তু আমরা বলি সকাল 9টার পূর্বে অথবা বিকাল 3টার পরে মাঠে ব্যবহার করতে হবে। যদি ওই দিন কোনো রকম সারাদিন মেঘলা আকাশ আপনি বুঝতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সারাদিনই কৃষক ভাই জিনিসটাকে ব্যবহার করতে পারবে। তো এবারে একদম শেষে যদি ছোট্ট করে বলেন যে কৃষক বন্ধুরা কিভাবে ব্যবহার করুন, বললেন আপনি অনেক কিছু, তবু একবার যদি ছোট করে বলেন। আচ্ছা, আমরা সাধারণত যদি সিডের সাথে ব্যবহার করি তখন আমরা বলি কিছু অ্যাডিসিভ মানে 18 জাতীয় জিনিস ব্যবহার করতে হবে। যেমন সেটা হতে পারে চিটাগুড় হতে পারে, তারপরে মোলাসেস হতে পারে, অথবা গাম একাশিয়া হতে পারে, সেলুলোক গাম হতে পারে, সেই জাতীয় জিনিস। আমার তো আঠা জাতীয় যদি এগুলো অ্যাভেলেবেল না হয়, কৃষক ভাইরা জল দিয়ে সিডটাকে মিশিয়ে একটু শোক করে নিয়ে তারপরে জীবাণুর সাথে ব্যবহার করবে। আর তরল ক্ষেত্রে কিন্তু আমরা হয় জল অথবা ঠান্ডা ভাতের মার ব্যবহার যদি করি, তার শিকড়গুলিকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে সকাল 9টার আগে অথবা বিকাল 3টার পরে ব্যবহার করলে জীবাণুসারের এফেক্ট অবশ্যই ওই ফসলের উপর পড়বে। আচ্ছা, এই যে জীবাণুসারের কথা বলছেন আপনি, তো কৃষক বন্ধুদেরকে যদি একটু কিছু বুঝিয়ে বলেন জীবাণুসার সম্বন্ধে একদম শেষে। আমি কৃষক ভাইদের কাছে অনুরোধ করব যে জীবাণু সারটা কিন্তু একটা সার, তার মধ্যে জীবন থাকে। আচ্ছা, অর্থাৎ আমরা উৎপাদন থেকে শুরু করে মাঠ পর্যায়ে ব্যবহার করা পর্যন্ত আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে এবং সজাগ থেকে দেখতে হবে যে কোনোভাবেই যেন জীবাণুটা না মারা যায়। অতএব আমরা সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জীবাণুগুলিকে উৎপাদন থেকে শুরু করে মাঠ পর্যায়ে ব্যবহার করার জন্য জীবিত রাখার চেষ্টা করব। তবে কিন্তু অবশ্যই জীবাণুসারে আপনি সুফল নিজ হাতে বা নিজ চোখে দেখতে পারবেন। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল তরল এবং বাহক জীবাণুসারের উৎপাদন ও মাঠ পর্যায়ে ব্যবহার। এ বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, নিমপীঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033-2457-2620 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radioju@gmail.com এ, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়।
গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।